আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন আমি গত কয়েকদিন সপ্তম শ্রেণীর গণিতের উপরে ক্লাসগুলো করছি। আজকের আপনাদের দেখাবো নিজে করি 1.2-এর 6 দাগ থেকে করাবো, কারণ আমি গত ক্লাসে আপনাদের 1 থেকে 5 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 6 থেকে একদম 10 পর্যন্ত করিয়ে দেবো। আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, মাঝখান থেকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে আপনার অসুবিধা হতে পারে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে বাজিয়ে রাখতে ভুলবেন না। আমি পড়ে নিচ্ছি 6 দাগের যে অঙ্কটি আছে। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা? আমাদেরকে মূল্যটা বের করতে হবে, অর্থাৎ মূল্যটা আগে লিখতে হবে। আমি লিখে নিচ্ছি মূল্য টাকাতে আছে এবং সম্পত্তির অংশ আমরা বাম দিকে লিখে নিয়েছি। এরপর আমরা শুধু মানটাকে বসিয়ে দেবো। আমাদের মূল্যের জায়গায় লিখব 2825 টাকা, ওকে, এবং সম্পত্তির অংশ 5/7। এটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে 2/7 মূল্য কত, অর্থাৎ 2/7 এখানে হবে, যার মূল্য হবে এখানে। যেটা জানি না সেটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এরপর আমাদেরকে প্রথম যেটি বের করতে হবে যে সম্পত্তির সঙ্গে টাকার কি সম্পর্ক। আমি লিখছি এখানে যে সম্পত্তির পরিমাণ কমলে, ওকে, সম্পত্তির পরিমাণ কমলে মূল্য কি হবে? কমে যাবে। তাই এটি কি হবে না সরল সম্পর্ক, ওকে, সরল সম্পর্ক। অর্থাৎ এটা কমে গেছে, তাহলে মূল্যটা কমে যাবে। কি করে কমলো দেখুন, হরে 7 আছে আর হরেও 7 আছে। এখানের মধ্যে 5 আর 2 এর মধ্যে ছোট হচ্ছে 2, অর্থাৎ 5 থেকে 2 কম, তার মানে কমে গেছে। ওই জন্য আমি পরিমাণটা কমলে লিখেছি। যদি এখানে বাড়তো তাহলে আমরা বাড়লে লিখতাম, ওকে। এবারে আমাদের নিজেদের মতো করে ভাষা দিতে হবে। সেটা কীরকম আমি আমার মতো দিচ্ছি যে অতএব 5/7 অংশের মূল্য কত টাকা আছে? 2825 টাকা। 2825 টাকা। তাহলে আমাদেরকে প্রথমেই বের করতে হবে যে 1 অংশের মূল্য কত, ওকে। তাহলে 1 অংশের মূল্য নিশ্চয়ই যেহেতু সরল সম্পর্ক, তাহলে দেখুন কমে গেছে, মানে এটাও কমে যাবেই। 2825 ভাজিতক ভগ্নাংশ আছে, তাই 5/7 লিখলাম এবং বন্ধনীটাকে শেষ করলাম, বন্ধনীর মধ্যেই লিখলাম। তাহলে এটা কিসে আসবে? টাকাতে আসবে। টাকা না লিখে আমি কমা দিয়ে দিলাম। এরপরে আমাদের বের করতে হবে 2/7 মূল্য কত, অর্থাৎ আমি এখানে লিখব 2/7। আপনাদের পরিষ্কার হচ্ছে কিনা বুঝতে পারছি না, ঠিক আছে। আমি এখানে লিখছি 2/7 মূল্য কত টাকা হবে। দেখুন এইটা আছে, তাহলে এটার সঙ্গে গুণ হবে। আমি যেটা আছে সেটা লিখে নিচ্ছি 2825 ভাজিতক 5/7, ওকে, গুণিতক কত আসবে? 2/7, ওকে। আর এখানে আমি টাকা লিখে দিচ্ছি, সমান দিলাম। অর্থাৎ এইটাকে আমরা সরল করে নেব। কীভাবে করছি একটু দেখবেন। দেখুন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে যে নিয়মটা হয় যে প্রথমটা ঠিক থাকে, তাই প্রথমটা লিখে রাখলাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম এবং হরটা উপরে যায়, অর্থাৎ 7কে আমি উপরে লিখলাম এবং 5টাকে নিচে লিখলাম, উল্টে যাচ্ছে। এরপর দেখুন এখানে গুণ চিহ্ন আছে, তাই গুণ চিহ্ন দিলাম। আর 2/7 যেমন ছিল তেমনই থাকবে, কোনো রকম উল্টে যাবে না। 2/7 যদি এখানে ভাগ থাকতো তাহলে উল্টে যেত, যেহেতু গুণ আছে তাই উল্টাবো না। তাহলে এটা কি আসবে? টাকাতে আসবে। আমি একটু আস্তে আস্তে করছি যাতে বুঝতে সুবিধা হয়। এবারে দেখুন নিচে 7 উপরে 7 কেটে দিলাম। এবারে এককের ঘরে আছে 5, অর্থাৎ এটা 5 দিয়ে ভাগ যাবে। 5 5 25, 26 27 28, তার মানে 3 2 32 হচ্ছে। 5 6 30, 31 32, 2 থাকছে এবং 5 25, তার মানে 5 5 25। আর এটা কেটে দিলাম। তাহলে উপরে শুধু পড়ে আছে কি কি না 565 গুণিতক 2। এটা কিসে আসবে? টাকাতে আসবে।
ওকে, এরপর দেখুন সমান দিলাম, মুখে মুখে কীভাবে গুণ করছি। 2-এর নামটা 5 পর্যন্ত রাখলে হবে 10-এর 0 হাতে 1, 2 6 12, একে 13 3 হাতে 1, 2 5 10, একে 11। যদি আপনারা মুখে মুখে না করতে পারেন তাহলে আপনাদেরকে বলি, এই ডান দিকের যে অংশটা পড়ে থাকে এটা রাফের জন্য পড়ে থাকে। আপনারা কি করবেন না 565কে 2 দিয়ে গুণ করবেন। 2 5 10-এর 0 হাতে 1 14 12, একে 13 3 হাতে 1, 2 5 10, একে 11। আমি সেটাই লিখেছি এখানে। ধীরে ধীরে আপনারা মুখে মুখে যখন গুণ করা শিখে যাবেন তাহলে আমাদের কাছে এই রাফটা করতে হবে না। ওকে, অতএব দিয়ে আমরা ফাইনাল রেজাল্ট লিখব। সেটা কি লিখব? বইতেই আছে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা। অর্থাৎ আমরাই লিখব অতএব ওই সম্পত্তির মোট পরিমাপের, এটা লিখলেও হবে। আমি লিখছি মোট পরিমাণের, ওকে, 2/7 মূল্য, 2/7 মূল্য কত টাকা পেলাম? 1130 টাকা, 1130 টাকা। পূর্ণচ্ছেদ দিলাম এবং এটা অ্যান্সার লিখলাম। ওকে, তো চলুন, এখানে দাগ দেওয়াটা আমার হয়নি, প্রথমেই আপনারা দাগটা দিয়ে দেবেন। এটা 6 দাগের, তাই 6 দাগ দিলাম। আর এরপরে আমরা দেখে নেব 7 দাগেরটা। আমরা আগে 7 দাগেরটা দাগটা দিয়ে দিচ্ছি আমি। বেশ, এরপরে চলুন 7 দাগের কি অঙ্ক আছে পড়ে নিচ্ছি একবার। 7 দাগে দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমি পড়ছি, দেখুন। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। অর্থাৎ আমাদেরকে সপ্তাহটাকে বের করতে হবে। তার মানে সপ্তাহ আমরা ডান দিকে লিখব, সেটা কি? খাবারের সপ্তাহ। ওকে, তো চলুন আমরা লিখে নিচ্ছি কীভাবে করতে হয়। ডান দিকে প্রথমে লিখব যে খাবারের সপ্তাহ, খাবারের সপ্তাহ। ওকে, আর বাম দিকে লিখব কি না সৈন্য সংখ্যা, অর্থাৎ এখানে লিখছি আমি সৈন্য সংখ্যা। ওকে, তাহলে কন্ডিশন কি দেওয়া আছে না 48 জন সৈন্যের, এটা কিসে আসবে? এটা বর্গে জ দন্তন জন। ওকে, 48 জন সৈন্যের কত সপ্তাহে থাকে? 7 সপ্তাহের। আর যেহেতু 8 জন সৈন্য যোগ দিয়েছে, অর্থাৎ এইটার সঙ্গে আরও 8 জন যোগ হবে, তার মানে আমরা লিখছি নিচে 48 যুক্ত 8, 8 জন যুক্ত 8 সমান চিহ্ন দিয়ে লিখবো 8 8 16 6 হাতে 1 4 একে 5 56 জন হলো। তাহলে এইটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ওই যে খাদ্যটা যেটা 7 দিন চলে, 7 সপ্তাহ চলে, সেইটা 56 জনের কত সপ্তাহ চলবে। তাহলে আমাদের প্রথমে কি কাজ? সৈন্য সংখ্যার সঙ্গে খাবারের কি সম্পর্ক আমরা লিখে নিচ্ছি। এখানে সৈন্য সংখ্যা কি লিখবো? বাড়ছে না কমেছে? 48 থেকে 56 বেড়েছে, তাহলে আমরা এখানে লিখব বাড়লে। ওকে, তাহলে কি হবে? যে খাবারটা 7 সপ্তাহে শেষ হতো তাহলে আরও কম সপ্তাহ লাগবে, অর্থাৎ এটা কমে যাবে। তাহলে লিখব সপ্তাহ, এখানে লিখব খাবারের সপ্তাহ কমে যাবে, কমে যাবে। তাহলে এটি কি সম্পর্ক হবে? আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটা বেড়ে গেছে আর তাহলে এটা নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ নেমে গেছে। তাহলে দুটো বিপরীত, তার মানে কি হয়? ব্যস্ত সম্পর্ক। আমি আগেও বলেছি। ওকে, আমরা এখানে ব্যস্ত সম্পর্ক লিখে দেবো। তাহলে পূর্ণচ্ছেদ দেবো। এরপর আমরা নিজেদের মতো লিখব। লিখছি, দেখুন না 48 জন সৈন্যের মজুদ খাদ্য, ওকে, কতদিন চলেছে? 7 দিন চলে, 7 সপ্তাহ চলে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি? একজন সৈন্যের কমা দিয়ে যান, তাহলে বারবার লিখতে হয় না। তাহলে কতদিন চলবে? যে খাবারটা 48 জনের
7 সপ্তাহ, তাহলে একজন যদি খায় তাহলে কি হবে, বেশি হবে, অর্থাৎ এখানে ব্যস্ত সম্পর্ক বলেছি। তাহলে ব্যস্ত সম্পর্কের মানেটা কি, যে একদিকে যদি কমে যায় তাহলে অপর দিকটা বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে কি কমে গেছে, তাহলে এদিকটা বেড়ে যাবে। আর বেড়ে যাওয়া মনেই বলেছি গুণ করতে হবে, অর্থাৎ প্রথমে কি লিখব, 7 গুণিতক এই 48। তাহলে আমরা 48 লিখলাম। এটা কি একবারই কমা দিয়ে দেবো, মানে সপ্তাহ চলবে। এরপরে আমাদের বের করতে হবে 56। তার মানে এই একের নিচে লিখব 56 জন সৈন্যের কত দিনের মজুদ খাদ্য হবে, ওই খাদ্যটা চলবে। তাহলে 56 জন, দেখুন একের থেকে 56 বেড়ে গেছে, তাহলে ব্যস্ত সম্পর্ক বলেছি, তাহলে বেড়ে যাওয়া মানে কি এদিকটা কমে যাবে, কমে যাওয়া মানে ভাগ করতে হয়। তখন 7 গুণিতক হবে 48, আর ভাগ মানে কি হরে গুণ করব, অর্থাৎ 56 লিখব। ওকে, তাহলে এটা কি কমা দিয়ে দিন। তাহলে আর যেহেতু কিছু নেই, তাহলে আমাদের এটাকে কাটাকাটি করতে হবে। 7 8 56, এবার দেখুন 8 6 48, তাহলে আমরা পেলাম কি না 6 সপ্তাহ। ওকে, আমাদের উত্তর কিন্তু 6 সপ্তাহ, কিন্তু আমরা এবার রেজাল্টটা লিখব। সেটা কি না, লিখব কি যেটা বইতেই আছে, ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। অতএব লিখব ওই পরিমাণ খাবারে কতজন সৈন্য, 56 জন সৈন্যের 6 সপ্তাহ চলবে। ওকে, 6 সপ্তাহ চলবে, এটা পূর্ণচ্ছেদ আমি লিখে দিয়েছি এখানে, আর এটি হবে অ্যান্সার। এরপর আমরা 8-এর দাগ গণিতটা দেখে নেব। 8-এর দাগের যে গণিতটা আছে সেটা আমরা দেখছি আগে। দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন। 8-এর দাগের কি না, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। খুব ভালো গণিত, একটু মন দিয়ে দেখবেন। আবার পড়ছি, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, তাহলে বাকি খাবারে সকলের আর কত দিন চলবে। তাহলে এখানে দিন বের করতে হবে, আমরা দিনটাকে ডান দিকে লিখব, আর নাবিকের সংখ্যা যেটা সেটা বাম দিকে লিখব। ওকে, তো চলুন আগে লিখছি, তারপরে আপনাদের বলে দিচ্ছি একটা একটা করে। আমি পরের পেজে করে নিচ্ছি 8-এর দাগের। 8-এর দাগের, আর আমি পেজ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, পেজ নাম্বার হবে 7। ওকে, এখানে তাহলে আমরা কি লিখব, দিন সংখ্যা। ডান দিকে প্রথমে লিখব দিন সংখ্যা। ওকে, ওই কি নিয়ম অনুযায়ী যেটা বের করতে হবে সেটা ডান দিকে আগে লিখতে হয়, আর বাম দিকে লিখব যে এখানে সৈন্য সংখ্যাই আছে মনে হচ্ছে, হ্যাঁ সৈন্য সংখ্যাই আছে, নাবিক সরি, এখানে নাবিকের সংখ্যা হবে। আমরা লিখব, আমি লিখে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, তাহলে হবে নাবিকের সংখ্যা। ওকে, তাহলে আমাদের কন্ডিশন কি ছিল আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনাদেরকে। না, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাওয়ার মজুদ, 10 দিন পর, তাহলে অলরেডি 10 দিন হয়ে গেছে, তাহলে 16 দিন থেকে 10 দিন বাদ যাবে। ওকে, তার মানে 16 থেকে কত বাদ যাবে, 10 বাদ যাবে, থাকবে কত, 6 দিন। তাহলে 6 দিনের চলবে কত জনের, 50 জনের। ওকে, আমরা নাবিকের সংখ্যায় দিলাম কি 50 জন, আমি এখানে জন লিখে দিচ্ছি যেহেতু উপরে লিখিনি জন বলে। আর 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, তার মানে যে খাবারটা 50 জনের চলে 6 দিন, সেইটা আরও 10 জন, অর্থাৎ আগে কত ছিল 50 জন, তাহলে এখানে হবে কত, 50 যুক্ত 10 সমান হবে 60 দিন। ওকে, তাহলে এই 60 জনের বাকি খাবার তাদের কতদিন চলবে, এটাই জিজ্ঞাসা চিহ্ন। আরেকবার বলে দিচ্ছি, দেখুন এখানে যেহেতু বলে দিয়েছে যে 10 দিন পরে, তাহলে অলরেডি আমার 16 দিনে খাবার মজুদ ছিল, 10 দিন হয়ে গেছে, তাহলে বাকি 50 জনের কত দিন চলবে ওই খাদ্যটা, না 6 দিন চলবে। তাহলে 50 জনের চলে 6 দিন, তার সঙ্গে যোগ হয়েছে আরও 10 জন, অর্থাৎ 60 জন হলো, আমি এখানে 60 জন লিখে দিচ্ছি। এই 60 জনের কতদিন চলবে অবশিষ্ট খাবারে। ওকে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, আপনারা একটু ভালো করে দেখবেন।
আমি লিখছি নাবিকের সঙ্গে দিন সংখ্যাটা সম্পর্ক কি। তাহলে লিখুন নাবিকের সংখ্যা, এটা বেড়ে গেছে, তাহলে আমরা লিখব বাড়লে, আগের মতোই খাবারের দিন সংখ্যাটা এটা আমি খাবারের দিন সংখ্যা বাড়লে কি হবে, দিন সংখ্যা খাবারের দিন সংখ্যাটা কমে যাবে, সংখ্যা কমে যাবে। ওকে, তাহলে এটি কি সম্পর্ক হবে না, এটি হবে, দেখুন আমাদের এটা বেড়ে গেছে আর এটা কি দিন সংখ্যাটা কমে যাবে, তাহলে এটি হবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আমি একটু আস্তে আস্তেই করছি যাতে আপনাদের সুবিধা হয়। যদি আপনাদের বোর লাগে বা বোরিং মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, একটু তাড়াতাড়ি করব। এবার আমরা নিজেদের মতো লিখে নেব। কি লিখব, দেখুন 50 জন নাবিকের 6 দিন চলবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি অতএব 50 জন নাবিকের মজুদ খাদ্য কতদিন চলবে না 6 দিন চলে। তাহলে একজন নাবিকের ওই মজুদ খাদ্য কতদিন চলবে, বেশি দিন লাগবে, অর্থাৎ এখানে আমি লিখেছি ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা কমে গেছে, তার মানে এদিকটা কী হবে, বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে গুণ করতে হয়, দিন চলবে, একটা কমা দিন তাতেই হয়ে যাবে। এবার আমরা বের করব 60 জন, অর্থাৎ ওই খাবারটা 60 জন নাবিকের ওই মজুদ খাদ্য আমি যেটা লিখেছি সেটাই বলছি, কতদিন চলবে, নিশ্চয়ই থেকে এটা বেড়ে গেছে মানে এদিকটা কমে যাবে, অর্থাৎ 6 × 50 বাই কমে যাওয়া মানে কি ভাগ হবে, এটা চলবে, অর্থাৎ দিন চলবে। তার মানে এটাতে আমি কাটছি 6 × 10 = 60 এবং 10 × 5 = 50, তাহলে নিচে সমান দেবো, তার মানে এখানে লিখব 5 দিন চলেন বা চলবে বলে লিখুন, চলবে, তাহলে এখানে কি লিখব, চলবে। ওকে, এটাই উত্তর। তবে আমরা ফাইনাল রেজাল্ট লিখব এবারে। অতএব লিখব যেটা বইতেই আছে, বাকি খাবারে, অতএব বাকি খাবারে সকলের আরও কদিন চলবে, 5 দিন চলবে, 5 দিন চলবে। ওকে, এটাই অ্যান্সার। আমরা এরপরে 9 দাগের যে অঙ্কটি আছে সেটা দেখে নেবো, আমরা পরের পেজে করব। আমরা চলে যাচ্ছি পরের পেজে, আমরা দাগ দিয়ে নিচ্ছি 9 দাগ এবং পেজ নাম্বারটা শুধু লিখে দিচ্ছি, পেজ নাম্বার 7। চলুন আমরা অঙ্কটাকে দেখে নিচ্ছি কি অঙ্ক আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, অর্থাৎ 20 জন 30 দিনের মধ্যে কাজটি শেষ করে দেবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক, হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। আগেরটার মতোই কিছুটা, চলুন আমরা গণিতকে সাজিয়ে নিই এবং এখানে দেখবে কি কত দিন, অর্থাৎ দিন সংখ্যাটা আমাকে আগে লিখতে হবে এবং সেটি অবশ্যই ডান দিকে লিখতে হবে। আমি লিখে নিচ্ছি এখানে দিন সংখ্যা। ওকে, এখানে লিখব লোক সংখ্যা, অর্থাৎ বাম দিকে লিখব লোক সংখ্যা। তাহলে কন্ডিশন কি দেওয়া আছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ করবে, কিন্তু 6 দিন পর, তাহলে 6 দিন পর 30 দিনের মধ্যে 6 দিন হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কত দিন থাকবে, 24 দিন। এই 24 দিনের মধ্যে শেষ করতে পারবে কতজন লোক না 20 জন লোক। ওকে, লোক সংখ্যা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি জন। বেশ, তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাহলে অবশিষ্ট কত আছে এখানে, তাহলে 20 থেকে 8 বাদ দিলে হবে 12 জন, তাহলে এখন থাকলো 12 জন লোক। এই 12 জন লোক এই 24 দিনের কাজটাকে কত দিনে শেষ করতে পারবে। ওকে,
কত দিনে তারা বাড়ি সারানো কাজ শেষ করবে। পরে আসছি, আগে এইটা সমাধান করি। আগে আমরা লিখে নেব যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার যে সম্পর্ক, অর্থাৎ দেখুন তাহলে কি লিখব না, লোক সংখ্যা এখানে কমে গেছে, তাহলে লোক সংখ্যা কমলেই বল লিখব লোক সংখ্যা কমলে কি হবে, দিন সংখ্যাটা, এখানে দিন সংখ্যা কিসের না কাজের দিন সংখ্যা, আমি লিখে দিচ্ছি এখানে কাজের। তার মানে কমলে দিন সংখ্যাটা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ যে কাজটা আমরা 5 জন মিলে করব সেই কাজটা যদি একজনকে দেওয়া হয় তাহলে কি হবে, বেশি দিন লাগবে আমাদের কাছে। ঠিক সেই জন্যই দিন সংখ্যা কি হবে, বাড়বে। ওকে, তাহলে একটি কিন্তু কমে গেছে, আমি কমে দিলাম, আর এদিকটা কি হবে, বেড়ে গেল। এক্ষেত্রে হবে এটি কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, বিপরীত আছে বলে ওকে ব্যস্ত সম্পর্ক। এরপরে আমরা নিজেদের মতো লিখব, কি লিখব না 20 জন লোক, অতএব দিয়ে লিখছি 20 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি, একজন লোক ওই কাজটি কত দিনে শেষ করবে, ব্যস্ত সম্পর্ক বলেছে। আমি বারবার বলছি যে এটা থেকে এটা কমে গেছে, তাহলে এদিকটা একটু বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি হবে, 24 গুণিতক 20। কেন বাড়লো, ব্যস্ত সম্পর্ক বলে। ব্যস্ত সম্পর্কের ডেফিনেশন তো এটাই বলে, যদি একদিকে বেড়ে যায় আর একদিকে কমে যায়, অথবা যদি একদিকে কমে যায় এবং অপর দিকটাতে বেড়ে যায়, তখনই ব্যস্ত সম্পর্ক হবে। ওকে, তো চলুন তাহলে এটা দিয়ে আমরা কমা দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমাদের বের করতে হবে 12 জন লোক। তাহলে 12 জন লোক ওই কাজটি কতদিনে শেষ করবে, যেহেতু দেখুন এখান থেকে এটা বেড়ে গেছে, তাহলে এদিকটা কমে যাবে, কারণ ব্যস্ত সম্পর্ক বলে। কমে যাওয়া মানে ভাগ করতে হবে, অর্থাৎ হরে গুণ করতে হবে। ওকে, বেশ, আমি একটাই কমা দিলাম। তাহলে এইটাকে কাটাকাটি করব, কি হবে, 12 দুগুণে 24, তাহলে 20 দিয়ে কত আসবে না 40, অর্থাৎ 40 দিন বেরোবে। এই 20 আর 2 গুণ করলে কত হবে, 40 দিন। তাহলে এখানে বইতে যেটা ছিল যে কত দিনে তারা বাড়ি সারানো কাজ শেষ করবে, দেখুন আগে কত করত, 30 দিনে করার কথা ছিল, সেই কাজটি এরা 40 দিনে শেষ করছে। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আগে তো 6 দিন কাজ শেষ, 6 দিন করার পরে করেছিল। তাহলে অতএব লিখুন, অতএব তারা বাড়ি সারানোর কাজ এখন কত দিনে করছে, 40 দিন, আর 6 দিন হয়ে গেছিল, অর্থাৎ 6 দিন পরে 6 যোগ করতে হবে। তাহলে এটা হবে দিন সমান কত আসবে, 46 দিনে শেষ করতে পারবে। এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে 10-এর যে অঙ্কটি আছে সেটা আমরা দেখব, নিজে করি 1.2 শেষের যে অঙ্কটি আছে 10-এর দাগ। তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে এখানে কটা কন্ডিশন আছে দেখুন, কৃষকের সংখ্যা একটা, দিন সংখ্যা একটা, আর জমির পরিমাণ একটা, তাহলে 3টে কন্ডিশন হচ্ছে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। তাহলে এখানে হবে কি, বিঘাটাকে ডান দিকে রাখবো আর বাকি দিন এবং কৃষক সংখ্যাটাকে পরে পরে বাম দিকে লিখব। চলুন আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে আচ্ছা, আমার পরের পেজে চলে যাচ্ছি। 10-এর দাগে যে অঙ্কটি, 10-এর দাগ, এবং পেজ নাম্বারটি শুধু দিলাম পেজ নাম্বার 7। আমরা প্রথমে লিখব কি,
চাষের জমি কি লিখব? চাষের জমি। সেটা কিসে আছে? না বিঘাতে আছে। ওকে, বেশ। তাহলে এর বাম দিকে কি লিখব? না দিন সংখ্যা লিখব, দিন সংখ্যা। ওকে, এর বাম দিকে কি লিখব? অর্থাৎ দিনের বাম দিকে কি লিখব? না কৃষকের সংখ্যা, কৃষক সংখ্যা। ওকে, তাহলে এইখানে কন্ডিশন কি দেওয়া আছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, 25 জন। তাহলে আমি এখানে জন লিখে দিচ্ছি। কত দিনে? 12 দিনে। কত বিঘা চাষ করতে পারে? 15 বিঘা চাষ করতে পারে। এবং আমাদের বের করতে হবে কত? না 30 জন কৃষক। ওকে, 30 জন কৃষক 100 বিঘা জমি চাষ করতে পারবে। একটু ভালো করে দেখবেন, এই গণিতটা যেহেতু 3টে কন্ডিশনের, তাই আপনাদেরকে আমি এটা আমার মতো করে বোঝাবো। চলুন আমরা প্রথমে একটা জিনিস আপনাদেরকে মার্কিং করে দিই, যে আমরা এই জিনিসটাকে তুলব, অর্থাৎ সব শেষে যেটা আছে আমরা বের করব শেষটা, অর্থাৎ চাষের জমি। তাহলে আমরা এইটার সঙ্গে তুলনা করব। দেখুন, একবার আমরা কৃষকের সঙ্গে চাষের জমির তুলনা করব এবং পরবর্তী ধাপে দিনের সঙ্গে চাষের জমি তুলনা করব। কৃষকের সঙ্গে চাষের জমির তুলনা করব, তখন দিন সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না। ওকে, আবার পরের ধাপে দিন সংখ্যাটাকে চাষের জমির সঙ্গে তুলনা করব, তখন আমাদের কৃষক সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এটি ঐকিক নিয়ম, তাই আমরা শেষেরটার সঙ্গে তুলনা করব। এবং আমি প্রথমে তুলনা করে নিচ্ছি কৃষকের সঙ্গে চাষের জমি, একটা একটা করে করছি। এখানে দেখুন, কৃষক সংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে কৃষক সংখ্যা বাড়লে চাষের জমি, অর্থাৎ কি হবে? জমির পরিমাণ কি হবে? পরিমাণ বাড়বে। অর্থাৎ যদি আমি একজন যে পরিমাণ জমি চাষ করতে পারবে, সেখানে যদি 10 জন দেওয়া হয়, তাহলে কি করবে? আরো বেশি জমি চাষ করতে পারবে। ঠিক সেই হিসাবে কিন্তু এটা বাড়বে হয়েছে। তাহলে এটি কি সম্পর্ক? দেখুন, এই দিকটাও বেড়ে গেছে, আবার এই দিকটাও বেড়ে গেছে। তাহলে এটি সরল সম্পর্ক হবে। ওকে, পরের যে সম্পর্কটা আমরা দেখব, নিচে নিচে লিখব। তাহলে দিন সংখ্যা এবং চাষের জমি, তখন কৃষক সংখ্যা কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা লিখছি দিন সংখ্যাটা কি বেড়ে গেছে, আমরা দিন সংখ্যাটাকে বাড়াবো। অর্থাৎ দিন সংখ্যা বাড়লে কি হবে? জমির পরিমাণ বাড়বে। কারণ কৃষক সংখ্যা 25 জন শ্রমিক যদি একদিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে ওই 25 জন শ্রমিক তাহলে 10 দিনে কত জমি চাষ করতে পারবে? বেশি জমি চাষ করতে পারবে। ঠিক এই কনসেপ্টে এটা লিখেছি বাড়বে। তাহলে এটি কি হবে? এটি হবে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এরপর দেখুন, তাহলে আমরা অঙ্কটি করে নিচ্ছি। আমরা কিভাবে অঙ্ক করব? দেখুন, আমরা নিজেদের ভাষায় লিখব। দেখতে পাচ্ছেন কি? তাহলে আমরা নিজের ভাষায় লিখছি যে 25 জন শ্রমিক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। ব্যাস এইটুকুই। তাহলে লিখব অতএব 25 জন শ্রমিক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। বিঘা জমি চাষ করতে পারে। ওকে, তাহলে একজন শ্রমিক 12 দিনে, আমরা একটা একটা করে করব। 12 দিনে, অর্থাৎ দিনের পরিবর্তন করব না, যেহেতু আমরা শ্রমিক সংখ্যাটাকে পরিবর্তন করছি। তাহলে দেখুন, এইটার সঙ্গে শ্রমিকের সঙ্গে জমির কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক ছিল। তাহলে এখানে কি কমে গেছে? তাহলে এদিকটা হবে কি? কমে যাবে। কমে যাওয়া মানে কি হবে? ভাগ হবে। তাহলে কত আসবে? 25। ওকে, আমরা কমা দিয়ে চলে যাব।
তারপরে দেখুন আমরা এখানে 1 করেছি, তাহলে এখানে তো 1 করিনি, এটাকেও 1 করতে হবে। তাহলে যখন এটার সঙ্গে জমির সম্পর্কটাকে দেখব তখন এটা পরিবর্তন করব না, তখন কি হবে, এখানে 1 যেমন ছিল তেমন থাকবে, তার মানে একজন শ্রমিক। এইবারে 12-র নিচে লিখব 1, অর্থাৎ 1 দিনে, আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। আমরা তখন এই জায়গাটা দেখব না। এই দেখুন দিনের সঙ্গে জমির কি সম্পর্ক ছিল, দিনের সঙ্গে জমির সম্পর্ক ছিল সরল সম্পর্ক। ওকে, তার মানে এটা কমে গেছে, তাহলে এদিকটাও কমে যাবে। তাহলে দেখুন এখানে কত ছিল আগে, না 15-র 25, যেহেতু কমে গেছে মানে কি ভাগ হবে, আর ভাগ মানে হরে গুণ হয়। কত গুণ করব, 12। ওকে, তাহলে আমরা এখানে একবারই কমা দিলাম। তাহলে দেখুন এখানেও 1, এখানেও 1, সবগুলা একটি একটি মান বের করে নিয়েছি। এবারে আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে, কি ছিল না 30 জন শ্রমিক 16 দিনে, আর একবার 30 করব, তারপরে আবার একবার 16 করব। দেখুন কি হচ্ছে, আমরা প্রথমটাকে করছি, তাহলে 30 জন শ্রমিক, আমরা এটাকে বাড়িয়ে দিয়েছি, তখন আমরা দিনটাকে কিন্তু কোনো পরিবর্তন করব না, অর্থাৎ 1 করতে 1 রেখে দেবো, কমা দিলাম। তাহলে কি করছি, বেড়ে গেছে, সরল সম্পর্ক ছিল, তাহলে কি হবে, এদিকটাও বেড়ে যাবে, অর্থাৎ 15। বেড়ে যাওয়া মানে কি বলেছি, বেড়ে যাওয়া মানে বলেছি যে লবে গুণ হবে, তার মানে লবে গুণ করে দিন, তাহলে একবারই কমা দিলাম। বেশ, তারপরে দেখুন পরের লাইনে এটাকে 30 করেছি, কিন্তু এদিকটাতেও তো 16 দিন করতে হবে, তার মানে এইটাকে যেমন ছিল তেমন রাখবো, কমা দেবো, এই 1-এর জায়গায় লিখবো 16, 1-এর নিচে জায়গায় নয় 16, অর্থাৎ তখন আমরা কিন্তু পরিবর্তন করিনি লোক সংখ্যাটাকে, তখন কি করেছি, দিন সংখ্যাকে পরিবর্তন করেছি। তাহলে দিনের সঙ্গে কি সম্পর্ক ছিল, আবারও দেখাচ্ছি, সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় এটা বেড়ে যাওয়া মানে কি এদিকটা বেড়ে যাবে, তাহলে এখানে কি ছিল 15, এখানে একটা কমা দিয়ে দিন, 15 গুণিতক 30, আগে লিখে নিন 25 গুণিতক 12, যেহেতু এটা বেড়ে গেছে তাহলে আমরা লবে মানে এদিকটা বাড়বে, লবে গুণ করব। ওকে, এরপর আমরা এটাকে সমাধান করে নেব সরল আকারে। সমান কাটাকাটি করুন, এখানে এটা আসছে আপনার 5 দিয়ে কাটুন, 5 5 25, 5 6 30, দেখুন 6 নামতে আসবে 6 দুগুণে 12, 5-এর নামতে আসবে 5 3 15, 2 আছে, এই 2 কেটে যাবে, 2 8 16। ওকে, তাহলে কি কি পড়ে আছে উপরে, না 3 গুণিতক 8, নিচে কিছু পড়ে নেই, সব কেটে গেছে। এটা কি হবে, এটা হবে বিঘা, কারণ আমরা বিঘা করে এসেছিলাম উপরের দিকে, এই যে, তাহলে সমান দেবো কত, না 8 3 24 বিঘা। ওকে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট লিখবো এবারে। অতএব লিখবো যে 30 জন কৃষক 16 দিনে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করেন, জমি চাষ করবেন। ওকে, এটাই হবে অ্যান্সার। আর 10-এর দাগের যে অঙ্কটি এক্ষুনি করলাম, এটি যদি আপনাদের কাছে একটু কঠিন মনে হয়, এটি নতুন পদ্ধতি, এটা বইতে নেই, এটা আমার মতো করে আমি করলাম। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি আরেকবার এই পদ্ধতিটা দেখাতে পারি, অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। নমস্কার।